হ্যালো ক্লাস 7 লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 6 এর লেসন 6 থেকে, আর আমাদের পেজ নাম্বার হচ্ছে 62। আর এই লেসনটার নাম হচ্ছে ফ্রম আর রেলওয়ে ক্যারিজ। ক্যারিজ মানে হচ্ছে কামরা, অর্থাৎ একটি রেলগাড়ির কামরা থেকে। এটা একটা কবিতা এবং এই কবিতাটা লিখেছেন হচ্ছেন রবার্ট লুইস স্টিভেনসন। তো কবিতাটা শুরু করার আগে আমরা এখানে বেশ কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছি, সেই ওয়ার্ডগুলোর অর্থ জানার চেষ্টা করব। প্রথম ওয়ার্ডটা হচ্ছে হেজ। হেজ মানে হচ্ছে ঝোপঝাড়, অর্থাৎ আমরা যখন রাস্তার সামনে বা আমাদের অনেকের বাড়ির সামনে ছোট ছোট অনেক ধরনের গাছপালা দেখতে পাই একেবারে ঝোপের মতো, সেটাকে বলা হচ্ছে হেজ। এরপরে যেটা রয়েছে ডিচ। ডিচ মানে হচ্ছে নালা বা ডোবা বলতে পারি, এগুলো আমাদের গ্রাম অঞ্চলে প্রায় দেখা যায়। তারপর হচ্ছে চার্জ। এখানে চার্জ বলতে বোঝানো হচ্ছে কাউকে অ্যাটাক করা, আক্রমণ করা বা খুব দ্রুত গতিতে ছুটে চলা, এরকম বোঝানো হচ্ছে। এরপর হচ্ছে উইঙ্ক। উইঙ্ক মানে হচ্ছে চোখের পলকে, অর্থাৎ যেটা খুব দ্রুত শেষ হয়ে যায়। এরপর রয়েছে ব্র্যাম্বল। ব্র্যাম্বল মানে হচ্ছে কাটা গুল্ম, অর্থাৎ কাটা জাতীয় যেসব ঝোপ ঝাড় আমরা দেখে থাকি সেটাকে আমরা বলি হচ্ছে ব্র্যাম্বল। এরপর হচ্ছে ট্রাম্প। ট্রাম্প মানে হচ্ছে ভবঘুরে, অর্থাৎ যার কোনো নির্দিষ্ট ঘর বাড়ি নেই বা স্থায়ী কোনো ঠিকানা নেই, স্থায়ী কোনো চাকরি বাকরি নেই, যে এখান থেকে ওখানে ঘুরে বেড়ায় তাকে বলা হচ্ছে ভবঘুরে বা ট্রাম্প। এরপর রয়েছে হচ্ছে স্ট্রিঙ্গিং। স্ট্রিঙ্গিং মানে হচ্ছে ঝুলানো, যেটাকে আমরা বলি হচ্ছে হ্যাং। এরপর রয়েছে লাম্প। লাম্প মানে হচ্ছে দলা অথবা পিণ্ড। তো এখানে আমরা বলতে পারি কবিতার ভাষায় এটা হচ্ছে দুঃখের ভোজা, অর্থাৎ আমাদের যখন অনেক দুঃখ হয় বা কষ্ট লাগে তখন কিন্তু আমরা অনেক সময় বলি যে কান্নাটা একেবারে গলার ভিতর আমার দলা পাকিয়ে আছে। হ্যাঁ, অর্থাৎ আমার এমন একটা সিচুয়েশান, যে সিচুয়েশানে আমি হাউমাউ করে কান্না করতে পারছি না, কিন্তু আমার দুঃখে পুরা হৃদয়টা যেন ভারাক্রান্ত হয়ে আছে। তো এরকম একটা অবস্থাকে আমরা বলি হচ্ছে লাম্প, যেটাকে আমরা অন্য কথায় দলাও বলতে পারি। এবং সর্বশেষ রয়েছে হচ্ছে গ্লিমস। গ্লিমস মানে হচ্ছে কোনো একটা কিছুর দিকে কিছুক্ষণ একটু তাকিয়ে থাকা, অল্প কিছুক্ষণ সময়ের জন্য। তো এখানে দেখো উইঙ্ক এবং গ্লিমস দুটো শব্দ প্রায় কাছাকাছি, কিন্তু কাছাকাছি হলেও এই দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে। উইঙ্ক মানে হচ্ছে একেবারে মুহূর্তের মধ্যে যে কাজটা হয়, একদম চোখের পলকে, অর্থাৎ তুমি চোখের একটা পলক ফেলতে যেটুকু সময় লাগে একদম ন্যানো সেকেন্ডের মতো, সেটাকে আমরা বলছি উইঙ্ক। আর গ্লিমস মানে হচ্ছে ধরো তোমার পাশ দিয়ে কেউ একজন হেঁটে যাচ্ছে, যাকে তুমি খুবই অল্প সময়ের জন্য দেখেছো, হালকা একটুখানি দেখেছো, সেটাকে আমরা বলছি গ্লিমস। গ্লিমসটা উইঙ্কের চেয়ে একটু বড় সময়ের ক্ষেত্রে। তো এই হচ্ছে আমাদের শব্দ অর্থগুলো। তো আমরা এখন আমাদের মূল যে কাজ, অর্থাৎ পার্ট 8-এ আমাদেরকে যেটা বলেছে সেই কাজটাই চলে যাচ্ছি। তো এখানে বলছে যে লিসেন, রিড অ্যালাউড অ্যান্ড রিসাইট দ্য পয়েম। লিসেন মানে হচ্ছে শোনা, রিড মানে হচ্ছে পড়া, আর অ্যালাউড মানে হচ্ছে জোরে জোরে, অর্থাৎ কবিতাটা শোনো এবং জোরে জোরে বলো এবং আবৃত্তি করো। রিসাইট মানে হচ্ছে আবৃত্তি করা। তো আমরা কবিতাটা শুরু করি। দেখো এখানে বলছে ফাস্টার দ্যান ফেয়ারিস, ফাস্টার দ্যান উইচেস। ফাস্টার মানে হচ্ছে দ্রুত, ফেয়ারি মানে হচ্ছে পরী, আর উইচ মানে হচ্ছে ডাইনি অথবা আমরা জাদুকরিও বলতে পারি। তাহলে লাইনটার অর্থ দাঁড়াচ্ছে পরীদের চেয়েও দ্রুত, জাদুকরির চেয়েও দ্রুত বা তাড়াতাড়িও তোমরা বলতে পারো। ব্রিজেস অ্যান্ড হাউজেস, হেজেস অ্যান্ড ডিচেস। ব্রিজ মানে হচ্ছে সেতু অথবা আমরা অনেকে পুল বলে থাকি। সেতু এবং ঘরবাড়িগুলো ঝোপঝাড় আর নালা পেরিয়ে। এরপর বলছে অ্যান্ড চার্জিং অ্যালং লাইক ট্রুপস ইন আ ব্যাটল। ট্রুপ মানে হচ্ছে সৈন্যদল আর বা সৈন্য, আর ব্যাটল মানে হচ্ছে যুদ্ধক্ষেত্র, অর্থাৎ যুদ্ধক্ষেত্র ধেয়ে আসা সৈনিকের মতো। অল থ্রো দ্য ম্যাডোস দ্য হর্সেস অ্যান্ড ক্যাটল। ম্যাডো মানে হচ্ছে তৃণভূমি, অর্থাৎ যেখানে গবাদি পশু অর্থাৎ গরু ছাগলদেরকে আমরা ছেড়ে দিই ঘাস খাওয়ার জন্য, সেটাকে বলা হচ্ছে তৃণভূমি। আর ক্যাটল মানে হচ্ছে গরুর পাল, হর্স মানে হচ্ছে তোমরা জানোই সবাই ঘোড়া, অর্থাৎ কি তৃণভূমির বিচরণকারী ঘোড়া এবং গবাদি পশুগুলো। অল অফ দ্য সাইডস অফ দ্য হিল অ্যান্ড দ্য প্লেন। এখানে প্লেন বলতে বোঝানো হচ্ছে সমভূমি বা সমতল ভূমি, অর্থাৎ এই যে
পাহাড় আর সমতলের সমস্ত দৃশ্যগুলো। ফ্লাই অ্যাজ থিক অ্যাজ ড্রাইভিং রেন। ফ্লাই মানে হচ্ছে এখানে উড়ে যাওয়া, থিক মানে হচ্ছে ঘন, বা আমরা ঘন না বলে এখানে যেহেতু বৃষ্টির কথা বলছি সেহেতু আমরা বলতে পারি মুষলধারে বৃষ্টি। হ্যাঁ, অর্থাৎ মুষলধারে ঝরে পড়া বৃষ্টির মতো। তাহলে এই যে আমরা এতটুকু একটু পড়লাম ফাস্টার দ্যান ফেয়ারিস থেকে ফ্লাই অ্যাজ থিক পর্যন্ত, এখানে মূলত এই যে অর্থগুলো যে পরিদের চেয়ে দ্রুত, জাদুকরীর চেয়েও দ্রুত বা তাড়াতাড়ি, সেতু আর ঘরবাড়ি, ঝোপঝাড় আর নালা পেরিয়ে যুদ্ধক্ষেত্রের বা রণক্ষেত্রের সৈন্যদের মতো আক্রমণ করে এগিয়ে চলে, ঘাসের মাঠ পেরিয়ে যেখানে ঘোড়া আর গরুর পাল বিচরণ করছে, তাই না? তারপর আরও কি বললাম আমরা, যে পাহাড় আর সমতলে সব দৃশ্য বৃষ্টির ছুটে চলার মতো বা বৃষ্টির মুষলধারে বৃষ্টি পড়ার মতো উড়ে যায়। হ্যাঁ, অর্থাৎ পাহাড় আর সমতলে সব দৃশ্যগুলো মুষলধারে বৃষ্টি ঝরার মতো উড়ে চলে যায়। তো এটা দিয়ে আসলে কি বুঝিয়েছেন? এখানে কবি এই যে বিভিন্ন ধরনের উপমা ব্যবহার করেছেন, পরীর মতো দ্রুত, জাদুকরীর মতো তাড়াতাড়ি। হ্যাঁ, এটার মানে কি? এটার মানে হচ্ছে আমরা যখন কেউ ট্রেনে উঠি এবং ট্রেনের জানালা দিয়ে যখন আমরা বাইরের দিকে তাকাই তখন দেখা যায় যে আমাদের সমস্ত দৃশ্যগুলো হ্যাঁ একের পর এক খুব দ্রুত গতিতে চলে যায়। অর্থাৎ আমার ট্রেনটা যদি কোনো একটা মাঠের মধ্য দিয়ে যায়, হয় না অনেক সময় যে একটা ট্রেনের দুই পাশে হচ্ছে সবুজ মাঠ বা জমি, হ্যাঁ ওই জমিতে অনেক সময় দেখা যায় যে গবাদি পশুরা ঘাস খাচ্ছে। তো এই সমস্ত ক্ষেত্রে ট্রেনটা যখন এভাবে ছুটে যায় তখন দেখা যায় কি খুবই দ্রুত এই যে ট্রেনটা ছুটে চলছে, এবং আমরা ট্রেন থেকে যেসব দৃশ্যগুলো দেখি সেই দৃশ্যগুলো হতে পারে কোনো পাহাড়, কোনো সমতল ভূমি, অথবা কোনো জমি বা তৃণভূমি যেটাকে আমরা বলি। এরপর ধরো ঘরবাড়ি, সেতু, ঝোপঝাড়, ডোবা, নদী নালা, যাই কিছু আমরা দেখি না কেন ট্রেন থেকে দেখা যায় যে খুব দ্রুত গতিতে এগুলা পিছনের দিকে চলে যায়, একদম চোখের পলকে চলে যায়। তো এই যে চলে যাওয়াটাকে কবি বোঝানোর জন্য এখানে যুদ্ধক্ষেত্রে ধেয়ে আসা সৈনিকের সাথে তুলনা করেছেন, পরীদের সাথে তুলনা করেছেন, ডাইনিদের সাথে তুলনা করেছেন। কেন করেছেন? কারণটা হচ্ছে আমরা বিভিন্ন টিভি সিরিয়ালে বা বিভিন্ন জায়গায় হয়তো দেখেছি যে কি হয়, পরীরা কিন্তু পরীর রাজ্য থেকে ওই যে তাদের জাদুর কাঠির মাধ্যমে মুহূর্তের মধ্যে দেখা গেল যে রাজকুমারীর প্রাসাদে চলে আসতে পারে, অর্থাৎ খুবই দ্রুত তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। তারপর ধরো যুদ্ধক্ষেত্রে একটা সৈনিক একটা জায়গা থেকে আরেকটা জায়গায় খুব দ্রুত ছুটে চলে। তো এই যে ট্রেনের যে ছুটে চলা এবং ট্রেনের যে গতি, এই গতি বোঝানোর জন্য কবি এখানে এই উপমাগুলো ব্যবহার করেছেন। ঠিক আছে, তারপর বলছে দেখো, অ্যান্ড এভার অ্যাগেন ইন দ্য উইঙ্ক অফ অ্যান আই। অ্যান্ড এভার অ্যাগেন মানে হচ্ছে আর বারবার, উইঙ্ক অফ অ্যান আই মানে হচ্ছে চোখের পলকে। পেন্টেড স্টেশনস হুইসেল বাই। হুইসেল মানে হচ্ছে শীষ দেওয়া বা সিটি বাজানো, পেন্টেড মানে হচ্ছে রং করা। অর্থাৎ আবার কি হয়, বারবার চোখের পলকে রঙিন স্টেশনগুলো শীষ বাজিয়ে চলে যায়। অর্থাৎ এই ট্রেনটা যখন একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে যায় তখন কিন্তু আমরা একটা হুইসেলের শব্দ শুনি প্রতিটা স্টেশনে, এবং এই একটা ট্রেন কিন্তু খুব তাড়াতাড়ি স্টেশনগুলো একটার পর একটা অতিক্রম করে যায়। এখানে এই কথাটাই বোঝানো হচ্ছে। এরপর বলছে যে হেয়ার ইজ আ চাইল্ড হু ক্ল্যাম্বার্স অ্যান্ড স্ক্র্যাম্বলস। ক্ল্যাম্ব মানে হচ্ছে যে কিনা উপরের দিকে উঠে, আর স্ক্র্যাম্বলস মানে হচ্ছে নিচের দিকে নেমে আসা। হ্যাঁ, তো এই লাইনটার অর্থ দাঁড়াচ্ছে এই যে একটা শিশু যে কষ্ট করে উপরে উঠে এবং নিচে নামে, অল বাই হিমসেলফ অ্যান্ড গ্যাদারিং ব্র্যাম্বলস। ব্র্যাম্বল মানে আমরা একটু আগেই বলেছিলাম যে কাটার গুল্ম, এবং সে কী করে নিজে থেকে বা নিজে নিজে কাটার গুল্ম তুলে। হেয়ার ইজ দ্য ট্রাম্প। এখানে আছে এক ভবঘুরে, হু স্ট্যান্ডস অ্যান্ড গেজেস, যে দাঁড়িয়ে আছে এবং কি করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যগুলো দেখছে। অর্থাৎ এইখানে একজন ভবঘুরে দাঁড়িয়ে তাকিয়ে রয়েছে চারদিকে। তারপর বলছে অ্যান্ড হেয়ার ইজ দ্য গ্রিন ফর স্ট্রিঙ্গিং ডেইজিস। ডেইজি একটা ফুলের নাম, আর এখানে স্ট্রিং মানে হচ্ছে গাথা। হ্যাঁ, অর্থাৎ এই যে এখানে একটা
সবুজ মাঠ রয়েছে। গ্রিন বলতে এখানে সবুজ মাঠকে বোঝানো হয়েছে, যেখানে কি আছে, ডেজি ফুলরা ফুটে আছে। অর্থাৎ অনেকগুলো ডেজি ফুল যেহেতু পাশাপাশি এরকম করে আছে মালার মতো, অর্থাৎ মনে হচ্ছে কি একটার সাথে একটা গেথে রয়েছে, সেজন্য এখানে স্ট্রিংজিং ডেজিস কথাটা বলা হয়েছে। তো তার মানে হচ্ছে, আর এই যে সবুজ মাঠ যেথায় আছে ডেজির মালা গাথা। এরপর বলল হেয়ার ইজ আ কাট রানওয়ে ইন দ্য রোড, আর রাস্তার ধারে আছে একটা গাড়ি। কাটমারি হচ্ছে যে গাড়ি যেগুলো দিয়ে মালামাল আনা নেওয়া করা হয়। লাম্পিং অ্যালং উইথ ম্যান অ্যান্ড লোড, লাম্পিং মানে হচ্ছে সে আসলে খুব বেশি জোরে চলতে পারছে না, সে টলতে টলতে যাচ্ছে মানুষ আর বোঝার কারণে। অর্থাৎ এই যে রাস্তায় একটা গাড়ি চলছে বা দাঁড়িয়ে আছে, যে কিনা মানুষ আর বোঝা নিয়ে টলতে টলতে যাচ্ছে। তো আমি একটু আগে বলেছিলাম লাম্প মানে হচ্ছে কি দলা পাকিয়ে থাকা, অর্থাৎ ভারাক্রান্ত হয়ে পড়া। তো এখানে যেহেতু একটা ঘোড়ার গাড়িকে বোঝানো হচ্ছে, হ্যাঁ, যার উপরে অনেক মানুষ এবং বোঝা রয়েছে, এবং মানুষ এবং বোঝার কারণে গাড়িটা অতটা শক্তি পাচ্ছে না এবং সে খুব আস্তে আস্তে যাচ্ছে। তারপর বলছে অ্যান্ড হেয়ার ইজ আ মিল, এবং এখানে রয়েছে একটা কারখানা, অথবা আমরা এটাকে শস্য কলও বলতে পারি। তারপর বলছে দেয়ার ইজ আ রিভার, ওই যে একটা নদী। ইচ আ গ্লিমস অ্যান্ড গন ফর এভার, প্রত্যেককে কি হয় এক ঝলক দেখা যায় এবং তারপরে কি হয় চিরতরে হারিয়ে যায়। তার মানে এখানে দেখা যাচ্ছে একটা গাড়ি যে মানুষ আর বোঝা নিয়ে গড়াগড়ি খাচ্ছে, আর একদিকে রয়েছে কারখানা, অন্যদিকে আছে নদী, সবাই কি চোখের পলকে চিরতরে হারিয়ে যায়। তো এই যে কবিতাটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে কবি আসলে ট্রেন থেকে কি কি দেখছেন সেটার একটা বর্ণনা দিচ্ছে, যে একজন শিশুকে দেখতে পাচ্ছে যে কিনা উপরের দিকে উঠছে, নিচে নামছে এবং নিজে নিজে গুল্মফল পাড়ার চেষ্টা করছে। তারপর আমরা একজন ভবঘুরেকে দেখতে পাচ্ছি যে কিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন দৃশ্য উপভোগ করছে। তারপর কবি দেখতে পেলেন যে এখানে সবুজের মাঝে ডেজি ফুল ফুটে আছে এবং অনেকগুলো ডেজি ফুল একসাথে থাকার কারণে এটাকে কবির কাছে মালার মতো মনে হচ্ছে। তারপর বলছে একটা গাড়ির কথা, যে গাড়িটাতে অতিরিক্ত মানুষ এবং বোঝা রয়েছে এবং এই কারণে হচ্ছে গাড়িটা আসলে ঠিকভাবে চলতে পারছে না, সে গড়াগড়ি খাচ্ছে বা টলতে টলতে যাচ্ছে। তারপর একটা শস্য কলের কথা কবি বলছেন এবং সেই সাথে রয়েছে একটা নদী। এই যে সমস্ত কিছু কবি ট্রেন থেকে দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে কবি ক্ষণিকের জন্য দেখছেন, অল্প সময়ের জন্য দেখছেন, এবং এগুলা কি হচ্ছে চিরতরে হারিয়ে যাচ্ছে। অর্থাৎ ট্রেন যখন এই জিনিসগুলোকে পার করে আসছে এবং কবির দৃষ্টিসীমার বাইরে চলে যাচ্ছে, সেই জিনিসটাকে কিন্তু কবি আরেকবার দেখতে পাচ্ছেন না। তো আমরা এই যে কবিতাটা শুনলাম বা পড়লাম, আমাদের কাছে মনে হতে পারে যে হ্যাঁ, এটা হচ্ছে একটা রেলওয়ে গাড়ি থেকে আশেপাশের দৃশ্যগুলো কেমন দেখায় সে সম্পর্কে কবি বর্ণনা করেছেন। তো এটার আরেকটা মানে অন্তর্নিহিত অর্থ রয়েছে, সেটা হচ্ছে এখানে রেলগাড়ির কামরা বলতে আমাদের মানুষের জীবনকে বোঝানো হচ্ছে। অর্থাৎ আমাদের মানুষের জীবনও এরকম, হ্যাঁ, আমাদের মানুষের জীবনে এরকম নানান কিছু থাকে। যেমন একটা ট্রেন থেকে আমরা অনেক কিছু দেখতে পাই, পুল, ঘর বাড়ি, ঝোপঝাড়, ডোবা। তো মানুষের জীবনগুলোও এরকম, আমরা জীবনের বিভিন্ন ধাপে বিভিন্ন কিছুর সম্মুখীন হই। যাই কিছুরই সম্মুখীন হই না কেন, আমাদের জীবনটা হচ্ছে ছুটে চলা নদীর মতো। হ্যাঁ, আমরা কিন্তু কোথাও থামি না, আমরা আমাদের সমস্ত কিছু নিয়ে ছুটে চলি গন্তব্যের পথে। অর্থাৎ আমাদের প্রত্যেকেরই একটা গন্তব্য আছে, সেটা হচ্ছে মৃত্যু, এবং মৃত্যুর আগে আমরা যা যা আমাদের জীবনে ভোগ করে যাচ্ছি সেটা কিন্তু ভোগ করা শেষে চিরতরে আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। যেমন তোমাদের শৈশবকাল তোমাদের লাইফে কিন্তু আরেকবার ফেরত আসবে না, সেটা চিরতরে হারিয়ে গেল। বা এই যে 2024 সাল, যখন তোমরা ক্লাস 6-এ ছিলা, বা ওই সময়ে তোমরা যে যে ঘটনাগুলো ফেস করেছো সেগুলো কিন্তু আরেকবার আমাদের জীবনে আসবে না। তো আরও এরকম বলছে যে আমাদের এই যে একজন ভবঘুরের কথা বলা হচ্ছে, এখানে সবুজ মাঠের কথা বলা হচ্ছে, তার মানে কি যে আমাদের লাইফটা যেমনই হোক, এর মধ্যে অনেকে আছে কি তার জীবনে কোনো এম নেই, সে ভবঘুরে, সে মানে তার জীবনের উদ্দেশ্য নেই, হ্যাঁ, উদ্দেশ্যহীনভাবে সে তার পুরো জীবনটা কাটিয়ে দেয়। আবার কারোর জীবনটা
খুবই সুন্দর, যেমনটা সবুজের মাঝে ডেইজি ফুল, অর্থাৎ তার জীবনটা হচ্ছে সাফল্যে ভরা। আবার বলছে কারো জীবনটা হচ্ছে ক্লান্তিকর, অর্থাৎ কেউ কেউ হচ্ছে সারা জীবন একটা বোঝা বয়ে বেড়ায়, অথবা তার উপর অনেক প্রেশার থাকে, সে মৃত্যু পর্যন্ত এরকম কষ্টকর একটা জীবনের মধ্য দিয়ে যায়। হ্যাঁ, অর্থাৎ যার জীবন যেমনই হোক না কেন ওই জীবনটা কিন্তু আমরা পার করে ফেলি, এবং জীবনের প্রতিটা মুহূর্ত একবার কিন্তু ভোগ করার পর সেটা আর দ্বিতীয়বার ফেরত আসে না। এই হচ্ছে আমাদের মূল কবিতাটা। তো আজকে আমি এখানেই শেষ করছি এবং পরবর্তীতে পার্ট বি থেকে আলোচনা করব। আমি আলোচনাটা একটু দীর্ঘায়িত করলাম এই জন্য, যেহেতু এটা একটা কবিতা এবং কবিতার শাব্দিক অর্থ এবং অন্তর্নিহিত যে অর্থ, অর্থাৎ কবিতার আমরা যে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ি এবং কবি যেটা বোঝাতে চেয়েছেন দুটা কিন্তু বুঝতে একটু আমাদের কষ্ট হয়। তো সেজন্য আমি একটু বিস্তারিত বোঝানোর চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। ইনশাআল্লাহ পরবর্তীতে পার্ট বি থেকে তোমাদের জন্য আলোচনা করব। সে পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফিজ।